আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ নাইমা রুবি। SIBL ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আমি ডায়েটিশিয়ান হিসেবে কর্মরত আছি। যেহেতু আজকে হৃদয়ের দিবস, আমরা হৃদয়টাকে আসলে সবাই ভালো রাখতে পছন্দ করি। হৃদয় যারা পছন্দের মানুষ তাদেরকে আমরা হৃদয়ের মানুষ বলি। এবং যদি আমরা মেডিকেলের ভাষায় বলতে চাই তাহলে হচ্ছে যখন আমাদের এই হৃদয়টা থেমে যাবে তখন আর আমরা মানুষ থাকবো না। আমরা তখন আরেকটা নাম হয়ে যায় আমাদের, সেটা হচ্ছে লাশ। এর আগ পর্যন্ত কিন্তু যতক্ষণ পর্যন্ত হার্টটা বিট করতে থাকবে, অর্থাৎ পাম্প করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা মানুষ আছি। সেটা সকল প্রাণীর জন্যই। তো আজকে হার্ট দিবস, সেখানে আজকে 2025-এর যেই থিম সেটা রাখা হয়েছে ডোন্ট মিস এ বিট। অর্থাৎ এই যে আমাদেরকে হার্ট ক্রমাগত পাম্প করে সারা শরীরে আসলে রক্ত সরবরাহ করছে, চলাচলটা ঠিক রাখছে। তো আমাদের হার্টটাকে আসলে ভালো রাখতে হবে, হার্টের স্বাস্থ্যটাকে ভালো রাখতে হবে। মন ভালো রাখা বা ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখা, সেই জায়গাটা তো আছেই, পাশাপাশি হার্ট যেটা, সেটা স্বাস্থ্যগত যেই ব্যাপারটা আছে সেটা ঠিক করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, হার্টটাকে ভালো রাখার জন্য আমরা আসলে কি করতে পারি সেটা নিয়ে যদি আসলে বলতে চাই, যে আসলে খাবারটা ঠিক খেতে হবে। আমরা তো হয়তো মুখে ভালো লাগলো অনেক খাবার আমরা খেয়ে ফেললাম, কিন্তু সেটা আমাদের ভেতরের যে অর্গানগুলো সেগুলোকে ক্ষতি করছে কিনা সেটা আমরা বাইরে থেকে হুট করে বুঝবো না। আস্তে আস্তে আমরা কিন্তু তখন দেখা যায় যে হার্টটা ক্ষতিগ্রস্ত হতে থাকে, অর্থাৎ অসুস্থ হতে থাকে। আমরা দিনের পর দিন যখন অত্যাচার করতে থাকি, তারপরে গিয়ে কিন্তু আমাদের শরীরটা একটা ফার্স্ট আকারে প্রতিক্রিয়া দেখায়, কারণ আমরা জানি সকল ক্রিয়ারই একটি প্রতিক্রিয়া আছে। তো আমরা কিভাবে ভালো রাখতে পারি সেটা নিয়ে যদি আসলে একটু বলতে চাই, সেটার প্রথমেই হচ্ছে গিয়ে যে আমাদের খাবারটা ভালো রাখতে হবে। এখন যাই খেলাম সেটা দিয়ে তো আর হবে না, আমাদের নিউট্রিশন বা হচ্ছে নিউট্রিয়েন্ট বা হচ্ছে পুষ্টি উপাদান যেগুলো আছে সেগুলোকে ভালো আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে। সেটা জানাটা আসলে খুবই প্রয়োজন। প্রথমত হচ্ছে যে সুষম খাবার রাখতে হবে। যে কোনো ব্যক্তি হোক, যেই বয়সের হোক, যে লিঙ্গের হোক, যে কন্ডিশনেরই হোক, সুষম খাবারটা আসলে রাখতে হবে। সুষম খাবারটা আসলে কি, সেটা হচ্ছে আমাদের যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আছে তিনটা, সেটা হচ্ছে শর্করা, তারপরে হচ্ছে আমিষ, চর্বি, এগুলো রাখতে হবে। পাশাপাশি ভিটামিন মিনারেলস রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। এই হচ্ছে সুষম। কিন্তু এখন এই যে চর্বির কথাটা বললাম, সেটা শুনে হয়তো অনেকেই একটু আটকে উঠেছেন বা হয়তো আমার সাথে একটু ডিসএগ্রিও হতে পারে। তো সেইখানে আমি আসলে বলতে চাই যে চর্বি মানেই খারাপ না, আমাদের চর্বিটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে যদি আসি যে আমরা যে সুষম খাবারটা নিব, এর আগে আমাদের একটু ফ্যাটটা নিয়ে যেহেতু একটু কন্ট্রাডিকশন আছে, সেটা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, আমাদের দুই ধরনের ফ্যাট আছে, একটা ভালো ফ্যাট, একটা খারাপ ফ্যাট। সেখানে মেডিকেলের ভাষায় আছে HDL, LDL, omega-3 ফ্যাটি অ্যাসিড, স্যাচুরেটেড ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাট, পলি আনস্যাচুরেটেড ফ্যাট, মনো আনস্যাচুরেটেড ফ্যাট। এত কিছুতে যাব না, যেহেতু এই ডিপার্টমেন্টটা একদম সাধারণ জনগণকেও চিকিৎসা প্রদান করে থাকে। তো তাদের বোঝার জন্য আসলে আমি বলতে চাই যে উপকারী ফ্যাটটা আমরা গ্রহণ করব। হ্যাঁ, উপকারী ফ্যাটটা কোনগুলোতে থাকে, যেরকম আমরা সামুদ্রিক মাছে omega-3 ফ্যাটি অ্যাসিডটা পাই, আমরা ডিমের কুসুমে পাই, আমরা বাদামে পাই। এখন অনেকেই মনে করে থাকে যে আমার হাই প্রেশার, ডিম মনে হয় একেবারেই খাওয়া যাবে না, বা আমার বয়স হয়ে গেছে, আমি এই ডিম একেবারেই খাবো না। তো এই ধরনের চিন্তা বা এই জিনিসগুলো করা যাবে না। আমাদের হেলদি ফ্যাট, আর তারপর আমাদের যে রান্নার যে তেল,
সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে, কিন্তু কিভাবে? পরিমাণ মতো। এখন কি পরিমাণ, সেটা হচ্ছে পরিমাণটাকে আসলে বুঝিয়ে দেয়াটা হচ্ছে কি আমাদের কাজ, অর্থাৎ পুষ্টিবিদ যারা আছেন তাদের কাজ। যদি আমরা হচ্ছে হেলদি ফ্যাট গ্রহণ না করি তাহলে কি হবে? প্রথমত হচ্ছে যে আমাদের অর্গানগুলো ভালো রাখার জন্য ফ্যাটের অনেক বড় একটা ভূমিকা আছে। দ্বিতীয়ত আমরা কিছু হচ্ছে ভিটামিনস আছে যেগুলো ফ্যাট ছাড়া আমাদের শরীরে অ্যাবসর্ব হবে না। এ, ডি, ই, কে। এই যে আপনি অনেক খাবার গ্রহণ করলেন হেলদি উপায়ে, যেগুলো হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে আছে, কিন্তু আপনি যদি তার সাথে একেবারেই চর্বি বা হচ্ছে ফ্যাট গ্রহণ না করেন, তাহলে কিন্তু এই ভিটামিনটা আপনার শরীর পেল না, তাহলে আলটিমেটলি লস হলো। আর অন্যান্য যে অর্গান একদম হচ্ছে সবচেয়ে বড় যেটা আছে স্কিন, পাশাপাশি হচ্ছে সকল যে অঙ্গগুলো সেগুলোরও কিন্তু এই হেলদি ফ্যাটটা গ্রহণ করার একটা প্রয়োজনীয়তা আছে। আপনি যতই হচ্ছে মানে আনহেলদি ফ্যাট থেকে বের হয়ে আসবেন, কিন্তু হচ্ছে হেলদি ফ্যাটটা গ্রহণ করবেন। আরেকটা হচ্ছে যে আমরা এই যে অনেকেই ধূমপান করার একটা অভ্যাস আছে, হ্যাঁ, তো সেই জায়গাটাতেও আমরা তো কি করছি, ধোঁয়াটা হচ্ছে ইনটেক করে ভেতরে পাঠাচ্ছি। এখন সেখানে যে অর্গানগুলো আছে সে তো এই ধোঁয়াটা চায় না, এই ক্ষতিকর ধোঁয়াটা চায় না। আমরা যারা আসলে স্মোক মানে করে থাকেন, তো তারাও যেটা হয় যে দেখবেন যে রাস্তায় একটু ধুলো উড়লে কিংবা যখন একটা গাড়ি গেল অনেক কালো ধোঁয়া ছাড়লো, তখন কিন্তু আমরা মুখটা ঢেকে ফেলি, তাই না? আমরা হচ্ছে হয়তো মাস্ক ইউজ করি, কেন? যাতে আমাদের শরীরের ভেতরে ওই কালো ধোঁয়াটা না যায়, যেন হচ্ছে ডাস্ট, ধুলোবালি আমাদের শরীরের ভেতরে না যায়। তো সেই জায়গায় আমরা মাস্ক ইউজ করছি, আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা স্মোক করছি। তো স্মোকের কি হচ্ছে যে তামাক যে পাতাটা আছে সেটা পুরো ধোঁয়াটা তো আমাদের ভেতরে যাচ্ছে, সেটা ক্ষতি করছে। এটা শুধুমাত্র হার্টকে ক্ষতি করছে এরকম না, আসলে আমাদের সারা শরীর অর্গানগুলোকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করছে। এবং যিনি স্মোক করছেন তার আশেপাশের মানুষজনও কিন্তু হচ্ছে ইনডিরেক্টলি স্মোক করা হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরে হচ্ছে যে আমাদের অতিরিক্ত লবণ গ্রহণ করা, অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে হয় তরকারিতে বেশি লবণ দিয়ে দিচ্ছেন, অথবা তারা হচ্ছে কাঁচা লবণ নিচ্ছে। তো কাঁচা লবণটা যখন অনেকে হচ্ছে বেশি প্রচার হলো, তখন আবার অনেকে এটা করতে শুরু করেছেন যে লবণটা ভেজে নিচ্ছেন, বা অনেকেই হচ্ছে বলতেছে যে পিঙ্ক সল্ট, রক সল্ট নামে অনেক লবণ আছে, সেগুলো গ্রহণ করার জন্য। তো আমি একজন পুষ্টিবিদ হিসেবে বলছি লবণই হয়, হ্যাঁ, সেটা আপনাকে হচ্ছে ক্ষতিগ্রস্ত করবেই, আপনার হচ্ছে উচ্চ রক্তচাপ তৈরি করার ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে কাজ করবেই। আর আচ্ছা, ফ্যাটের যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের উপকারী ফ্যাটের কথা বললাম, তো অপকারী ফ্যাট গ্রহণ করলে কি হবে, বা অপকারী ফ্যাট কোনগুলো? প্রথমত যে ট্রান্স ফ্যাট, যেগুলো অনেক বেশি ভাজা পোড়া খেতে আমরা পছন্দ করি, সেগুলো বারবার যে তেলে ভাজতে থাকবে তখন ট্রান্স ফ্যাট তৈরি হবে। পাশাপাশি হচ্ছে তাদের হচ্ছে যেই আমাদের ধমনী আর শিরা দুটো দিয়েই তো আমাদের রক্ত হচ্ছে প্রবাহিত হয়, সেটার ভেতরে কিন্তু আস্তে আস্তে চর্বিগুলো জমতে থাকবে, হ্যাঁ, আমরা তখন ওই রক্ত কিন্তু যেভাবে চলার পথ তার থাকার কথা সেটা থাকছে না। তো এটা একটা হচ্ছে খেয়াল করতে হবে, এই জন্য আমাদের হেলদি ফ্যাট গ্রহণ করতে হবে। তো লবণের যে জায়গাটায় আমরা হচ্ছে ফিরে আসি, যে আমরা হচ্ছে ভাজা লবণও কিন্তু আপনার ক্ষেত্রে সেম ক্ষতিকর। যারা আসলে খাবারে বেশি লবণ খান বা পাতে এক্সট্রা লবণ দেওয়ার আছে, আমি কালকেই বলছি না যে আপনি কালকেই 100% লবণ ছেড়ে দেন, তাহলে হচ্ছে, বা আপনি কালকেই একেবারে লবণ কমিয়ে দেন, সেটা না। আপনার বাসার হেলদি প্র্যাকটিসের জন্য আপনি অন্তত 3 মাস সময় নেন। আপনি আগে যতটুকু দিতেন, হাফ চামচ একটা তরকারিতে যদি লবণ দিতেন, সেক্ষেত্রে একটু কমান, 1 চিমটি কমান, পরের দিন আরেক চিমটি কমান, চেষ্টা থাকতে হবে। ডাইনিং টেবিল থেকে লবণের যে ছোট কৌটা থাকে আমাদের, সেটা সরিয়ে ফেলি। দেখা যাবে যে হচ্ছে আছে, মানে আপনাদের বাসায় বেশি লবণ খাওয়ার অভ্যাস আছে, বা হচ্ছে এক্সট্রা লবণ নেওয়ার একটা অভ্যাস যদি থেকে থাকে, তাহলে যেটা হচ্ছে করণীয়,
লবণের কোটাটা সরিয়ে ফেলবেন। তখন যদি প্রয়োজনও হয় উঠে গিয়ে নিয়ে আসবেন অনেকেই, সেক্ষেত্রেও কিন্তু লবণের যে ইনটেকটা গ্রহণ করাটা সেটাও হচ্ছে কমে যাবে। এরপরে বলবো যে হচ্ছে আরেকটা মাইক্রোনিউট্রিয়েন্ট, সেটা হচ্ছে শর্করা। শর্করা কি গ্রহণ করবো? অবশ্যই গ্রহণ করতে হবে, কারণ আমাদের ব্রেন থেকে শুরু করে সারা শরীরের যে শক্তি সেটার মেইন উপাদান হচ্ছে গ্লুকোজ। আপনার যদি শরীরে গ্লুকোজ গ্রহণ না করেন আপনি, তাহলে আপনার শরীরে এনার্জি আপনি পাবেন না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? একেবারে রিফাইন্ড যেই কার্বোহাইড্রেট গুলো আছে সেগুলো আমরা হচ্ছে গ্রহণ করা থেকে বিরত থাকবো। সেগুলো কোনগুলো? সাদা যেই জিনিসগুলো, একেবারে পলিশড ঝকঝক করছে চিকন যে চালটা আছে, তারপরে হচ্ছে যেটা আছে আপনি একেবারেই ঝকঝকে তক্তকে সাদা আটা, তারপরে সাদা ময়দা, একদমই মানে রিফাইন্ড হতে হতে এটাতে আর কোনো নিউট্রিয়েন্ট থাকছে না, একেবারে শুধু শর্করাটা থাকছে। তো সেইটাও আমরা হচ্ছে গিয়ে একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। তাহলে আমরা সেটা কি করব, কোনটা খাবো? আমরা একটু আসলে লাল চাল আমরা বলে থাকি, অনেকেই লাল চাল গ্রহণ করতে পারেন না, সেক্ষেত্রে আপনার একটু মোটা চাল যেটা আছে সেটা গ্রহণ করতে পারেন। এটা গ্রহণ করলে শুধুমাত্র আমাদের শরীরের যে হার্টের কথা বলছি সেটার উপকারিতা না, আপনার হচ্ছে দেখবেন যে যারা একটু ওজন কমাতে চাচ্ছেন তাদের অল্প খেলেই হচ্ছে পেটটা ভরে যায় এবং অনেকক্ষণ পর্যন্ত ক্ষুধা লাগে না। পলিশড যে চালটা আছে সেটা হচ্ছে সহজেই হজম হয়ে যায় এবং সহজেই দ্রুত হচ্ছে আপনার শরীরের গ্লুকোজ লেভেলটা বাড়িয়ে দিবে। এবং অনেক হচ্ছে যখন আপনি লাল চাল বা মোটা হচ্ছে চাল খাবেন, সেই ক্ষেত্রে তখন হচ্ছে এই জিনিসটা ধীরে ধীরে হবে। এটাকে হচ্ছে আমাদের মেডিকেলের ভাষায় বলা হয় হচ্ছে লো জিআই, অর্থাৎ আপনার জিআই এর কথা যদি আসে, অর্থাৎ যেই খাবারটা খেলে আমাদের শরীরে গ্লুকোজ লেভেল বাড়ছে সেটা কি পরিমাণ। তো একদম পলিশড চাল বা পলিশড আটা ময়দাতে হচ্ছে জিআইটা বেশি থাকে, আর যেটার কথা বললাম যে মোটা চাল বা হচ্ছে লাল আটা, এগুলো হচ্ছে জিআই কম। সো আমরা একটু লো জিআই ফুড গ্রহণ করার চেষ্টা করব। খাবারের কথা পরে হচ্ছে আমি যদি একটু আসলে লাইফস্টাইলের ক্ষেত্রে যাই, সেক্ষেত্রে হচ্ছে আপনি নিয়মিত ব্যায়াম করতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে। দেখবেন কি যে ডেভেলপড কান্ট্রিগুলোতে 80-90 এই বয়সের ব্যক্তিরাও সাইকেল চালাচ্ছে, মানে খুব সাইক্লিং যে প্রতিযোগিতাটা আছে সেটাও তারা হচ্ছে করছে। কিন্তু আমাদের দেশে 80-85-90 বছরের মানুষগুলোকে আমরা কি দেখে অভ্যস্ত? তারা একেবারেই বিছানায় শুয়ে থাকবে, কিছুই তারা করতে পারে না। কারণ কি? তারা যখন ইয়ং ছিল তারা তখন শরীরটাকে, তাদের হার্টটাকে, তাদের বিভিন্ন ভাইটাল যে অর্গানগুলোর উপরে অত্যাচার করেছে, এবং বয়স যখন হয়েছে তখন এই অর্গানগুলো কিন্তু আস্তে আস্তে বিভিন্ন জটিলতায় আক্রান্ত হচ্ছে এবং এনার্জি দিতে পারছে না। এনার্জি দিতে না পারার পাশাপাশি কাজ করতে পারছে না। তখন আবার কি হচ্ছে, আমি মনে করি যে আমার হচ্ছে বয়স 85 এবং আমার হচ্ছে ওষুধ খেতে হচ্ছে হার্ট ভালো রাখার জন্য। তো তখন আমি যে ওষুধটা খেলাম সেটার তো সাইড ইফেক্ট আছে, ওষুধ আমার হার্টটাকে ভালো করলো কিন্তু সেটা সাইড ইফেক্ট আছে, এবং এই সাইড ইফেক্ট যখন আস্তে আস্তে গ্রো আপ করলো, সেই সাইড ইফেক্টটাকে যে মানে ওইটাকে ঠিক করার জন্য আমি আরেকটা ওষুধ নিলাম, তারপরে ওই দুটো ওষুধ হয়তো একটা একটা রিয়াকশন করলো আমার শরীরে, সেইটা আরেকটা সমাধান দিল। তো যদি আমরা আমাদের লাইফস্টাইল কিংবা আমাদের এই খাবারের প্যাটার্ন, এই জিনিসগুলো বা হচ্ছে সবকিছু ঠিক রাখি, তাহলে কিন্তু আমাদের হার্টটা হচ্ছে দুর্বল হবে না। আমাদের দেশের মানুষ মানে যারা একটু এজেড, তাদেরকে হচ্ছে সিঁড়ি দিয়েই ওঠানামা করতে তাদের হচ্ছে হাঁপিয়ে যায়, বা আমরা তাদেরকে হচ্ছে সকালবেলায়ও কিন্তু হচ্ছে হাঁটতে বা দৌড়াতে বলতে পারি না। কিন্তু অন্যান্য দেশে, আমাদের দেশে 60-65 বছরের মানুষজনেরই কিন্তু এই অবস্থা। তো ডেভেলপড কান্ট্রিগুলোতে যে 80-90 বছরের মানুষরাও হচ্ছে সাইক্লিং করতে পারছে, এটার কারণই হচ্ছে তারা ইনভেস্ট করেছে সময়, তারা ইনভেস্ট করেছে গুড হেলথ, গুড ফুড, তারা ইনভেস্ট করেছে সুন্দর একটা লাইফস্টাইল। তো যার কারণে তাদের অর্গানগুলো হচ্ছে কিন্তু
এতটা নাজুক হয়ে যায় নাই, অনেক মানে তাদেরকে বিছানায় ফেলে দেয় নাই, তারা সাইক্লিং এর মতন হচ্ছে কম্পিটিশনে অংশগ্রহণ করছে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যত বেশি ওজন অতিরিক্ত গেইন করবেন আপনার আইডিয়াল বডি ওয়েটের তুলনায়, তত বেশি আপনার নানা ধরনের সমস্যা তৈরি হবে। এটা হবেই, হতে পারে সেটা হার্টের সমস্যা, হতে পারে তার ডায়াবেটিস হয়েছে, কিংবা তার কিডনির সমস্যা আছে, ব্রেনের সমস্যা, সবকিছু মিলিয়ে কিন্তু আস্তে আস্তে অর্গানগুলো অনেক বেশি হচ্ছে ক্ষতিকর প্রভাব যেটা হয়েছে সেটা দেখাতে থাকবে। তাহলে কি করতে হবে, আমাদের হচ্ছে ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনি একটা টার্গেট নিন, ওজন কমানোর কথা বললে আসলে দেখা যায় যে হুট করে ওজন কমানোর একটা টেন্ডেন্সি আমাদের আছে, তাই না? আমরা হয়তো কিটো কফি, কিটো চা বা বুলেট কফি, বুলেট চা, 5 দিনে 10 কেজি ওজন কমান, এই ধরনের চমকপ্রদ যে অ্যাডগুলো আছে সেই অ্যাডগুলোতে আমরা হয়তো বিশ্বাস করে ফেলি এবং আমরা সেটা গ্রহণও করে ফেলি। কিন্তু দেখেন আপনার ওজনটা আস্তে আস্তে বাড়লো, তাই না? হুট করে কিন্তু বেড়ে যায় নাই। আর যাদের হুট করে বেড়ে যায় আর কি, যে না আমি তো খাবার আগের মতোই আছে, আমার কাজও আগের মতো আছে, তারপরেও কেন আমার ওজনটা বেড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু তখন আমাদের কিছু বায়োকেমিক্যাল টেস্ট করতে হয়। আমাদের শরীরের কোন হরমোনটা আসলে একটু ইমব্যালেন্স হয়ে গেছে, যার কারণে আমি আগের লাইফস্টাইলে থাকলে আমি ওজনটা বেড়ে যাচ্ছে, সেটা আমাদের জানতে হবে। তো যেটা করতে হবে যে আপনার যদি ওজন বেশি থাকে সেক্ষেত্রে অবশ্যই প্রফেশনালসের কাছে যাবেন। হুট করেই একদম অনেক বেশি ওজন কমানো যাবে না, ধীরে ধীরে আপনার শরীরটাকে ডায়েটের দিকে অভ্যস্ত করতে হবে। সেটা অন্তত আপনার 3 মাস টার্গেট রাখেন যে আপনি একটা সুন্দর লাইফস্টাইলে চলে যেতে পারবেন খাবারের দিকটাতে। একটা ডায়েট চার্ট দেওয়ার পরে আমাদের যে ব্যাপারটা হয় যে অন্তত 1 মাস পরে আপনার অবশ্যই আশা লাগবে যে এসে আপনার কি কোনটা উপকার হয়েছে, কোনটা মানে মানতে পারছেন না, বা কোনো যে একটা ফুডের তালিকা দিল নতুন করে ফুড অ্যালার্জি তৈরি করলো কিনা সেটা দেখতে হবে। আপনার হার্টের যে কি অবস্থা সেটা যখন আপনি বায়োকেমিক্যাল টেস্টের মাধ্যমে আইডেন্টিফাই হয়ে যাবে, ডক্টর মেডিসিন দিবেন এবং আমরা তখন সেই অনুযায়ী খাবারটা তাদেরকে তৈরি করে দিব। এরপর আছে ঘুম। আমাদের যারা শহর কেন্দ্রিক আছে আমরা যেটা করে থাকি যে আমরা একেবারেই অনেকটা দেরি করে ঘুমাই। বাচ্চাদেরকেও দেখা যায় যে তারা অনেকটা পরে ঘুমায়। কেন? তাদের বাসার প্র্যাকটিস এরকম 1টা, 1:30, 2টা, 2:30টায় তারা ঘুমাতে যায়, কিন্তু ততক্ষণে কিন্তু ঘুমের যে ডেল্টা আওয়ার সেটাই চলে যায়। 11টা থেকে 2টা পর্যন্ত যদি আপনি ঘুমান তাহলে দেখবেন যে সকালবেলায় বা সারাটা দিন আপনি অনেক ফ্রেশ থাকছেন। এবং ঘুমালে যেই ঘুমের যে হরমোন মেলাটোনিন ভালোভাবে সিক্রেট হলে এবং আপনি যদি তখন ঘুমিয়ে যান তখন আপনার সারা শরীরের অর্গান একটা পজিটিভ ভাইব পাবে। দেখেন সৃষ্টিকর্তা তৈরি করেছেন এরকম ভাবে, যেটা যে দেখবেন যে পাখিরা সন্ধ্যা বা অন্ধকার হয়ে গেলে তারা ঘুমিয়ে যায়, আবার ভোরবেলায় উঠে। যারা যেই প্রাণীগুলো পালিত না তারাও কিন্তু এই নিয়মটাই চলে। আমাদেরও কিন্তু সেই প্রাকৃতিক নিয়মের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু আমরা দেখা যায় যে আসলে কাজের জন্য হোক কাজ কমপ্লিট করতে পারি না, প্র্যাকটিসের জন্য বা কিছুটা ডিভাইস অ্যাডিকশনের জন্য যে সারাদিন কাজ করলাম, একটু আসলে সোশ্যাল মিডিয়াতে ঢুকি। এই সোশ্যাল মিডিয়াতে ঢোকা মানেই হলো গিয়ে যে আপনার 1.5-2 ঘন্টা হাওয়া। তো সেক্ষেত্রে যখন এইটা মানে এই যে হরমোন ইমব্যালেন্স হলো এবং নানা ধরনের সমস্যা যখন তৈরি হয়ে গেল তখন হার্টও কিন্তু ভেতর থেকে আসলে ক্ষতিগ্রস্ত হতে থাকে এবং সাইড ইফেক্ট দেখা দিবেই। তো সেটা যদি আমরা না চাই তাহলে আমাদের ঘুমটা একেবারেই সঠিকভাবে মানে সঠিক জায়গায় নিয়ে আসতে হবে। এখন একেবারে যেটা বলি যে শেষের 2টা কথা বলি যে আসলে আমি কখন আমার রক্ত পরীক্ষা করব কিনা বা আমার রক্তচাপ কেমন সেটা কি বলে সেটা আমি যাচাই করব কিনা, বা কোলেস্টেরল লেভেলটা কখন দেখব, আমার ব্লাড সুগার লেভেলটা কখন দেখব। আমাদের দেশে এই প্র্যাকটিসটা নাই যে আমরা সুস্থ আছি তারপর নিজেকে মনে করছি সুস্থ, কিন্তু আসলে ওভারঅল একটা বডির চেক আপ আমরা কিন্তু করি না। বিভিন্ন হসপিটালে কিন্তু প্যাকেজ আকারে থাকে যে হোল বডি চেক আপ, এগুলো ডেভেলপ কান্ট্রিগুলোতে আছে। আমরা যেটা করি যে হ্যাঁ অল্প একটু সমস্যা তৈরি হলো তখন পর্যন্ত আমরা যাই না,
কিন্তু একেবারে যখন সিভিয়ার মানে হচ্ছে তখন আমরা যাই, সেটা ডায়েটিশিয়ান বলেন বা ডাক্তার বলেন, যখন আমরা নিজেরা আর পারি না, সহ্য করতে পারি না, তখন আমরা যাই। তো সেই কাজটা আসলে না করে যদি শুরুতেই মানে রেগুলার আমরা যাই, সেক্ষেত্রে কিন্তু টাকাটাও কম খরচ হয়। প্রাইমারি অবস্থায় যখন হচ্ছে ধরা পড়ে, তখনও যদি আমরা যাই, তখন ট্রিটমেন্টটা কিন্তু সহজ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের আসলেই মানে অন্তত 6 মাস অন্তর অন্তর যদি টেস্টগুলো করা যায়, সেই টেস্টগুলো আপনি যেই প্রফেশনালস আছে তাদের কাছ থেকে করাতে পারেন বা নিজে থেকেও করাতে পারেন। আপনার যেই রক্তচাপ, সেটা তো আমরা সহজেই দেখতে পারি। ব্লাড প্রেশার মাপা নিজের বাসায় মেশিন আছে, বা হচ্ছে যদি আপনার বাসায় মেশিন না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ফার্মেসিতেও হচ্ছে মাপাতে পারেন। এটা হচ্ছে প্রায় প্রতি সপ্তাহে যদি একটু নিয়ে দেখা যায়। তারপরে হচ্ছে যে আমাদের যদি উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণে থাকে, তাহলেও হচ্ছে আমাদের এই হৃদরোগ হওয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে থাকবে না। তারপরে কোলেস্টেরল, এটা আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। ব্লাড সুগার, এটা যদি ডায়াবেটিস আপনার হয়ে যায়, সেটা নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি না হয়, আলহামদুলিল্লাহ, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে মানে সেটা নিয়ে আপনার কাজ করতে হবে যাতে না হয়। কারণ হচ্ছে ডায়াবেটিসকে আমরা কি বলি, সকল রোগের মাতা। যখন ডায়াবেটিস হবে, সেটা স্বল্পমেয়াদী যে জটিলতা, সেগুলোর পাশাপাশি আমাদের দীর্ঘমেয়াদী যে জটিলতাগুলো আছে, সেগুলো কিন্তু দীর্ঘদিন পরে শুরু হবেই। তো সেইটা আমাদের একটু খেয়াল করতে হবে, এবং আমরা সেই অনুযায়ী আসলে চলব। আমি অনেকগুলো কথা বলেছি, যেগুলো আসলে আজকে যেই হার্ট দিবস, সেটাতে আপনারা যদি একটু মেনে চলেন, এবং দেখবেন যে আজকে অনেক প্রত্যেক পেপারে, তারপরে হচ্ছে মিডিয়াগুলোতে, অনলাইন যে পোর্টাল সেগুলোতে, পেজগুলোতে যারা হেলথ নিয়ে কাজ করে, নিউট্রিশনিস্টদের যে পেজ আছে, সেখানে অনেক গাইডলাইন থাকবে। সেই গাইডলাইন থেকে আপনার কাছে যেটা সহজ মনে হয়, বা যেটা আপনার মনে হয় যে না, আমি এই অনুযায়ী মেনে চলতে পারবো, তো সেটা আপনারা হচ্ছে কিন্তু মেনে চলবেন। সেটাই মানে অনেকগুলো লেখা থাকবে, সেখান থেকে আপনার যেটা মনে হয় যে না, আমি এটা মানতে পারবো, সেই অনুযায়ী হচ্ছে আপনারা চলবেন। তো আজকের মতো এখানে লাইভ শেষ করছি। সকলকে আমার হার্ট দিবসে হচ্ছে আমার হার্ট থেকে ভালোবাসা, এবং হচ্ছে দোয়া করি যে আপনাদের হার্ট ভালো থাকুক। আর যারা আসলে এখন এই হৃদরোগে ভুগছেন, তারাও যেন আস্তে আস্তে করে এই সমস্যার জটিলতাগুলো কমে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।